তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে চায় না G20। মানবিক সংকট মোকাবেলায় $100 কোটি বেশি সহায়তার ঘোষণা ইউর। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ফর্মুলা চুরির অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া মস্কোর। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহযোগিতা পৌঁছাতে তালেবানের সাহায্য নিতেই হবে, তার মানে এই নয় যে দেশটির নবগঠিত সরকারকে অনুমোদন দিতে হবে। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে সম্মতিতে পৌঁছালো শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর জোট G20। এই দিনই আফগানিস্তানের মানবিক আর্থসামাজিক সংকট মোকাবেলায় $100 কোটি বেশি সহায়তা তহবিল ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। পুরোপুরি তালেবান নিয়ন্ত্রণে যাওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে কোণঠাসা আফগানিস্তান। দেশটির রিজার্ভ জব্দের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের তরফ থেকেও এসেছে সংস্কারের চাপ, যার ফলে তীব্র মানবিক সংকটের মুখোমুখি দেশটি। আফগানদের বিপর্যয় কমাতে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসে শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর জোট G20। এতে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব জানান, শিগগিরই সহযোগিতা না বাড়ালে বিশ্বের জন্যই অপেক্ষা করছে বড় হুমকি। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগেই অর্থনীতি ছিল ভঙ্গুর অবস্থায়। আন্তর্জাতিক নীতিমালা মানেই দেশটির তারল্য সংকট মেটাতে হবে, নতুবা বাড়বে আফগানদের দেশ ছাড়ার প্রবণতা। সাথে সাথে বৃদ্ধি পাবে মানব পাচার এবং সন্ত্রাসবাদ, যার জন্য গোটা বিশ্বকেই চরম মূল্য দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আসে $100 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা। শর্ত একটাই, তালেবানের হাতে যেন না পৌঁছায় সেই তহবিল। তবে বন্টনের জন্য দলটির সাথে আলোচনায় রাজি বিশ্ব সম্প্রদায়। আফগানিস্তানকে জরুরি সহযোগিতা দিতে বিশ্ব নেতাদের একযোগে কাজ করতে হবে। জাতিসংঘকে একটি নীতিমালা নির্ধারণের আহ্বান জানাচ্ছি, কিন্তু সহায়তার জন্য তালেবানের সাথেই যোগাযোগ করতে হবে, কোনো বিকল্প নেই। তার মানে এই নয় যে সরকারকে অনুমোদন দিচ্ছে আন্তর্জাতিক মহল। এদিকে কাতার আবারও জানালো, তালেবান গঠিত সরকারকে একঘরে করে রাখাটা সমাধান নয়, তাতে সংকট বাড়বে বই কমবে না। সন্ত্রাসবাদ তথা IS বিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এমনকি আফগানিস্তানের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী তৎপরতা চলতে দেবে না, এমন নীতিতেও তারা বিশ্বাসী। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বৈষম্য ইস্যুতে তালেবানকে সতর্ক করা হয়েছে। শিক্ষা ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। তালেবান ক্ষমতা গ্রহণের পর এটাই আফগানিস্তান ইস্যুতে G20-র প্রথম শীর্ষ সম্মেলন, যেখানে ছিলেন না চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তাদের প্রতিনিধিরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইরাকের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে ইরানপন্থী নেতা মোক্তাদা আল সাদরের দল। 329 আসনের মধ্যে শিয়া নেতা আল সাদরের দল 73টি আসনে জিতেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির দল। দেশটির নির্বাচন কমিশন বলছে মাত্র 41% ভোট পড়েছে। ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে 2019 সালে ইরাক জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। গণবিক্ষোভের চাপে এক পর্যায়ে ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগে বাধ্য হন। এরপর দেশের প্রধানমন্ত্রী হিসেবে মুস্তাফা আল কাধিমিকে নিয়োগ দেওয়া হয়। 2022 সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আন্দোলনের মুখে নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই ভোট গ্রহণ হলো। والفرز اليدوي في المحطات المختارة। কেনিয়ার সাথে সমুদ্রসীমা বিরোধ মামলায় জয় পেল সোমালিয়া। মঙ্গলবার আন্তর্জাতিক বিচারিক আদালত ICJ এই রায় শোনান। ভারত মহাসাগরের তেল গ্যাস সমৃদ্ধ এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিবাদ চলছিল। পারস্পরিক সমঝোতায় মীমাংসা না আসায় 2014 সালে বিষয়টি করায় আন্তর্জাতিক আদালত পর্যন্ত। মঙ্গলবার বিচারপতি জন ডনগ বাতিল করেন কেনিয়ার দাবিকৃত সমুদ্রসীমা। উল্টো সোমালিয়ার জলসীমায় টানা হয়েছে নতুন মানচিত্র। সেখানেই 1 লাখ স্কোয়ার কিলোমিটার এলাকা নিজ মালিকানাধীন দাবি করে আসছিল কেনিয়া। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট। একই সাথে প্রতিবেশী দেশটিকে সেটি মেনে চলার আহ্বান জানানো হয়।
আনুষ্ঠানিক সেনা অভ্যুত্থানের আগেই ক্ষমতা ছাড়ার জন্য চাপ দেয়া হয় মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট উইন মিন্টকে। তবে সামরিক কর্মকর্তাদের হুমকির মুখেও পথ ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। মঙ্গলবার ইয়াঙ্গুনের আদালতে দেয়া সাক্ষ্যে নিজেই বর্ণনা দেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট। জানান 1 ফেব্রুয়ারি প্রথম প্রহরে দুজন সেনা কর্মকর্তা তার বাসভবনে হাজির হয়ে পদত্যাগ করতে বলেন। পরামর্শ দেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার। পদত্যাগ না করলে তার মারাত্মক ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়, কিন্তু তিনি অস্বীকৃতি জানান। পরে অবশ্য সেনা অভ্যুত্থানের মুখে পদ তাকে ছাড়তেই হয়। অভ্যুত্থানের পর অং সান সুচি ও উইন মিন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলা হয়, তাতেই সাক্ষ্য দিয়েছেন মিন্ট। আগামী সপ্তাহে বুস্টার ডোজের জন্য মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন পেতে পারে ছাড়পত্র। মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান FDA এমন ইঙ্গিত দিয়েছে। প্রতিষ্ঠানগুলো গেল মাসে অনুমোদনের জন্য আবেদন করেছিল। আগামী বৃহস্পতি ও শুক্রবার এই ব্যাপারে জরুরি বৈঠকে বসবে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি। তারাই জানাবেন বুস্টার ডোজের জন্য কতটা কার্যকরী দুটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। আদৌ মিলবে কিনা ছাড়পত্র সেটি জানা যাবে তখন, কারণ মডার্নার পাঠানো তথ্য নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন স্বাস্থ্যবিদরা। 344 স্বেচ্ছাসেবীর ওপর পরিচালিত জরিপের তথ্যে প্রতিষ্ঠানটিকে দিয়েছে FDA-কে। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ডের টিকার ফর্মুলা চুরির অভিযোগ নিয়ে এখন তোলপাড় চলছে। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফর্মুলা চুরি করেছে রুশ গোয়েন্দারা। তারই আদলে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ক্ষুব্ধ মস্কো বলছে এসব অভিযোগ হাস্যকর। করোনার ভ্যাকসিন আবিষ্কারের পর থেকে মুখোমুখি বিভিন্ন দেশ। এর স্বীকৃতি আর কার্যকারিতা নিয়ে চলছে নানা আলোচনা। এবার এক রুশ গুপ্তচরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিকার ফর্মুলা চুরির। ব্রিটিশ বেশ কিছু গণমাধ্যমের দাবি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা চুরি করেছে ওই গুপ্তচর। এসব প্রতিবেদনে দাবি করা হয়, ব্রিটেন ভ্যাকসিন আবিষ্কারের 1 মাস পরই টিকা আবিষ্কার করে রাশিয়া। দুই টিকার কার্যপ্রণালীও একই রকম। অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক দুটোই মানবদেহের প্রতিরক্ষা প্রণালীকে সক্রিয় করে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ব্রিটিশ টিকার ফর্মুলা চুরির জন্য 2020 সালে অক্সফোর্ডের সার্ভারে সাইবার হামলাও করা হয়। এই বিষয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে রাজি নই। তবে এটাও সত্য যে এ ধরনের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিদেশি শক্তিগুলো সবসময়ই আমাদের সংবেদনশীল তথ্য এবং বুদ্ধিভিত্তিক সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া মস্কোর। স্পুটনিক ভি কর্তৃপক্ষ বলছে, যথাযথ শর্ত এবং পদক্ষেপ অনুসরণ করেই চূড়ান্ত ধাপে পৌঁছেছে তাদের ভ্যাকসিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এ ধরনের অভিযোগ হাস্যকর। এসব একেবারেই অবান্তর বিষয়। এসব নিয়ে মন্তব্য করার কোনো অর্থ হয় না। আমার মনে হয় না ব্রিটেন কিংবা যুক্তরাষ্ট্র কেউই এ ধরনের অভিযোগকে গুরুত্বের সাথে নেবে। 2020 সালের 11 আগস্ট স্পুটনিক ভি ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। করোনার বিরুদ্ধে ভ্যাকসিনকে 92% কার্যকর বলে দাবি করা হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মহামারীতে 48,81,000-এর কাছাকাছি মোট প্রাণহানি দাঁড়িয়েছে। মঙ্গলবারও 6,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 6,500 মানুষ এই মৃত্যুবরণের মধ্য দিয়ে আসলে এক ধরনের ধারার ভিতরে আবার ঢুকে গেল পুরো বিশ্ব। দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। দেশটিতে 1,500-এর মতো করোনা রোগী প্রাণ হারালেন মঙ্গলবার। 84,000 মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। 973 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে এখানে। এদিন ইউক্রেনে 442, রোমানিয়ায় 352 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়। এছাড়া ইরান, তুরস্ক, ফিলিপাইন ও ভারতে 2 শতাধিক মানুষ মারা গেছেন। মঙ্গলবার বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 24 কোটির কাছাকাছি সংক্রমণ। লিবিয়ার সরকার ডিটেনশন সেন্টারে থাকা বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনায় এখন তোলপাড় চলছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ডিটেনশন সেন্টারের সাথে সংশ্লিষ্টরা অর্থ দাবি করে আশ্রয় প্রার্থীদের কাছে হয়রানি করে। পরিশোধে ব্যর্থ হলে চলে নির্যাতন। এমনকি এসব সেন্টার থেকে মানব পাচারের অভিযোগও রয়েছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একদিকে কর্তৃপক্ষের নির্যাতন নিপীড়ন, অন্যদিকে খাবার পানি সহ বিভিন্ন মৌলিক সুবিধার সংকটের প্রতিবাদে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা আশ্রয় প্রার্থীরা। গেল কয়েকদিনে লিবিয়ার একাধিক ডিটেনশন সেন্টারে দেখা যায় এমন চিত্র। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার এসব নাগরিকদের অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়ের জন্য ইউরোপে পাড়ি জমানোর সময় সাগর থেকে উদ্ধার কিংবা সীমান্তে আটক করা হয়। এরপর রাখা হয় এসব ডিটেনশন সেন্টারে। ভুক্তভোগীরা বলছেন, এসব সেন্টারের কর্মকর্তারা অর্থ দাবি করেন, তা পরিশোধে ব্যর্থ হলে চলে অকথ্য নির্যাতন, এমনকি মানব পাচারের অভিযোগও রয়েছে।
আমার কাছে ওরা অর্থ দাবি করে, কিন্তু আমার পক্ষে তো সেটা দেয়া সম্ভব নয়, তাই আমাকে খুবই নির্যাতন করা হয়। লিবিয়ার এক একটি ডিটেনশন সেন্টার যেন রীতিমতো কারাগার। এসব সেন্টারের বেশিরভাগই পরিচালিত হয় সরকার কর্তৃক, তবে বেসরকারি ব্যবস্থাপনাতেও রয়েছে বেশ কিছু আশ্রয় কেন্দ্র। এসব কেন্দ্রে নিপীড়ন এবং মানব পাচারের অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। অভিবাসন প্রত্যাশী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারগুলো চরম নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে তারা কোনো মৌলিক মানবাধিকার তো পাচ্ছেনই না, উল্টো নানা ধরনের নিপীড়নের শিকার হতে হচ্ছে তাদের। এর সাথে লিবিয়ার সরকারি এবং বেসরকারি দুই ধরনের প্রশাসনে জড়িত। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। লিবিয়ার এসব ডিটেনশন সেন্টারে প্রতি বছর লক্ষাধিক মানুষ আশ্রয় নেন। মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় এসব সেন্টার। 2015 সাল থেকে এখন পর্যন্ত প্রায় $525 মিলিয়ন ব্যয় করেছে ইউরোপীয় ইউনিয়ন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের একদিন আগে কলম্বিয়ার মার্কিন দূতাবাসের একাধিক কর্মী রহস্যময় হাভানা সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন কলম্বিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বেশ কয়েকজন কর্মী এখন অসুস্থ। যেসব উপসর্গের কথা উল্লেখ করেন সেগুলোর সাথে হাভানা সিন্ড্রোমের মিল আছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন মার্কিন গোয়েন্দারা। এর আগে গেল সপ্তাহে জার্মানির মার্কিন দূতাবাসের একাধিক কর্মীর শরীরে এই রোগের উপসর্গ দেখা দেয়। মূলত এই রোগে আক্রান্তরা মাথায় তীব্র ব্যথা অনুভব করেন। এর পাশাপাশি মানসিক ভারসাম্যহীনতা, কানে ব্যথা ও কম শোনা এবং স্মৃতিশক্তি হারানোর মতো উপসর্গ দেখা দেয়। তবে এর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। 2016 সালে কিউবার হাভানায় মার্কিন দূতাবাস কর্মী ও কর্মকর্তারা এই রহস্যজনক রোগে আক্রান্ত হন। এরপর থেকে এটি হাভানা সিন্ড্রোম নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রু ভাবাপন্ন আচরণ মোকাবেলার জন্যই উন্নত করা হচ্ছে প্রতিরক্ষা কাঠামো। মঙ্গলবার রাজধানীর অস্ত্র প্রদর্শনীতে এই মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি অন্যান্য সমরাস্ত্র পর্যবেক্ষণ করছেন কিম। সেখানে ছিল দেশটির সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র হৌসং 16। সমরাস্ত্র প্রদর্শনীর উপলক্ষে ছিল সেনাবাহিনীর কুচকাওয়াজ। একদিন আগেই কিম জং উন বলেন, প্রতিবেশীর সাথে নতুনভাবে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু যুক্তরাষ্ট্রই বারবার কোরীয় উপকূলে উত্তেজনা ছড়াতে থাকে। গেল মাসে 4 দফায় নিত্য নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মাথাপিছু আয়ে ভারতকে আবার ছাড়িয়ে যাবে বাংলাদেশ। ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গত রাতে এটি প্রকাশ করা হয়। IMF বলছে, চলতি বছর বাংলাদেশে মাথাপিছু আয় হবে $2138, যা ভারতের চেয়ে $26 বেশি। করোনার প্রভাব কাটিয়ে উঠছে দুই দেশই, তবে বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। IMF এর পূর্বাভাস, ভারতে চলতি বছরের প্রায় 9.5 ভাগের মতো জিডিপি প্রবৃদ্ধি হবে, কিন্তু বাংলাদেশের হবে 6 ভাগের কাছাকাছি। বিশ্ব অর্থনীতি নিয়ে অবশ্য ভালো খবর দেয়নি IMF। প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান, অনেক দেশ করোনার ধাক্কা সামলে উঠলেও সব শ্রমিক কাজে ফিরতে পারেনি। শ্রমঘন শিল্পে এই প্রবণতা বেশি, তাই সার্বিক উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে, কমবে বিশ্ব প্রবৃদ্ধি। পণ্য সরবরাহের শৃঙ্খলা এখনো ফেরেনি। অনেক দেশে রফতানিমুখী কারখানার উৎপাদন অপ্রতুল, তাই চাহিদা বেশি থাকলেও পণ্য পাঠিয়ে সামাল দেওয়া যাচ্ছে না। নিম্ন আয়ের দেশের পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। খাদ্য নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তাও কাটছে না। এভাবে চলতে থাকলে দরিদ্রদের ঘিরে সামাজিক অস্থিরতা আরও বাড়বে। চিলির দক্ষিণাঞ্চলীয় 2টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। স্থানীয় মাপুচে জাতিগোষ্ঠীর সাথে তুমুল সংঘাতে জড়িয়েছে নিরাপত্তা বাহিনী। গেল সপ্তাহ থেকেই নিজস্ব ভূমি ফিরিয়ে দেয় এবং স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছে এই জাতিগোষ্ঠী, যা মঙ্গলবার ভয়াবহ আকার ধারণ করে। জনস্রোত ঠেকাতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাতে রণক্ষেত্রে পরিণত হয় 2টি রাজ্য, বায়োবায়ো এবং আরোকানিয়া। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 20 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনে বাধ্য হয়েছে সরকার। নেপালের পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে 28 জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হন আরও 15 জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। প্রাণহানি বাড়তে পারে এমন আশঙ্কা ডাক্তারদের। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর নাগাদ পার্বত্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যানটি।
হতাহতদের সবাই সনাতন ধর্মাবলম্বী। তারা দুর্গোৎসব পালনের পর রাজধানী কাঠমান্ডুতে ফিরছিলেন। টাইফুন কম্পাসুর তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার বন্ধ রেখেছে হংকং। বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এরই মধ্যে উপকূল এবং নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়। যারা বাড়ি ছাড়তে নারাজ তাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, টাইফুনের গতিবেগ বর্তমানে ঘন্টায় 83 কিলোমিটার এবং এর ঘূর্ণন বেগ ঘন্টায় 101 কিলোমিটার। পর্যবেক্ষকরা বলছেন, বুধবার বিকেল নাগাদ কমে আসবে ঝড়ের শক্তি, পরিণত হবে নিম্নচাপে। এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে কম্পাসু। প্রাণ হারান দেশটির কমপক্ষে 11 জন, এখনও নিখোঁজ 7 বাসিন্দা। প্রথমবারের মতো লাঠিতে ভর দিয়ে জনসম্মুখে এলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে গির্জার একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেখানে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় রানীকে। 95 বছর বয়সী রানীকে কালো রঙের একটি লাঠিতে ভর দিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়। এ সময় তার সাথে ছিলেন মেয়ে প্রিন্সেস অ্যানি। 2004 সালে হাঁটুতে একটি অপারেশনের পর সবশেষ রানীকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার ঠিক কী কারণে তিনি লাঠি দিয়ে হাঁটছিলেন সেই বিষয়ে কোনো মন্তব্য আসেনি রাজপরিবার থেকে। দুর্গাপূজায় আজ চলছে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। মন্দিরে মন্দিরে চলছে পুষ্পাঞ্জলি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহা অষ্টমীতে দেবী নতুন রূপে পৃথিবীতে অধিষ্ঠিত হন। ভারতের কলকাতা থেকে সেই পূজার খবরই জানবো। সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আর আজ সারাদিন আর কি আয়োজন রয়েছে, কি দেখতে পাচ্ছেন পুরা পুজোর পরিবেশ? দেখুন তৌহিদ ভাই, শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই বাংলাদেশবাসীকে কলকাতার তরফ থেকে। এবং আজকে সকাল থেকে কিন্তু মণ্ডপে মণ্ডপে কিন্তু অঞ্জলি প্রদান চলছে। এবারে কি যে পারিবারিক পুজো, অর্থাৎ বেশি সংখ্যক পারিবারিক পুজো হচ্ছে। কলকাতায় যেমন বড় বড় জমিদার বাড়ির পুজো, বর্ণিল বাড়ির পুজো, আমরা এই মুহূর্তে মুখার্জি বাড়ির পুজো। এবং সেখানে মুখার্জি বাড়ির যিনি কর্ণধার রয়েছেন সুনীল মুখোপাধ্যায়, তিনি কিন্তু এই পুজোর রীতিনীতির সংক্ষেপে যদি বলেন আপনাদের বাড়ির পুজোর রীতিনীতি। বিষয়টা হচ্ছে, গতবারে আমরা কেউ আনন্দের মধ্যে ছিলাম না করোনার প্রকোপের জন্য, যার ফলে গতবারে কিন্তু পুজোর ওই রকম আমরা আড়ম্বর দেখতে পাইনি। এবারে যেহেতু কলকাতায় করোনার প্রকোপটা কিছুটা কমেছে, সেহেতু মানুষ কিন্তু একটু রাস্তায় নেমেছে। আর বিশেষ করে অঞ্জলি দেওয়ার সময় যেহেতু সার্বজনীন পুজোগুলোয় প্রচণ্ড ভিড় হয় বলে এখন একটা প্রবণতা দেখা দিয়েছে, যাদের সচ্ছলতা আছে তারা নিজেরা একটু বাড়িতে যদি পুজো করে আত্মীয় স্বজনদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারে। এই জন্যে আজকাল কিন্তু পারিবারিক পুজোটা কিছু বেড়েছে। একেবারেই যে আমরা যেটা শুনলাম যে পারিবারিক পুজোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং গত 3 দিন ধরে কিন্তু পুজোর প্যান্ডেলে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় বাড়ছে। আবহাওয়া কিন্তু খুবই খারাপের দিকে, তার কারণ নবমী এবং দশমীতে বৃষ্টি আসার কথা আছে, সেই জন্য কিন্তু মানুষের ঢল কিন্তু নামছে সকাল থেকে। তৈরি সুকান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম পুজোর খবর পশ্চিমবঙ্গ থেকে। জাতীয় দিবস উপলক্ষে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো স্পেনে। এতে অংশ নেন রাজা ষষ্ঠ ফিলিপ সহ রাজপরিবারের সদস্যরা। সামরিক বাহিনীর সদস্যদের আয়োজিত এই মনোমুগ্ধকর আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, আমরা শেষ করব যমুনা আইডেস। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিতে চায় না G20। মানবিক সংকট মোকাবেলায় $100 কোটি বেশি সহায়তার ঘোষণা ইইউর। লিবিয়ার ডিটেনশন সেন্টারে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের উপর নির্যাতনের ঘটনায় তোলপাড়। প্রশাসনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নিয়ে জাতিসংঘের উদ্বেগ। রাশিয়ার বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ফর্মুলা চুরির অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া মস্কোর। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।